সময়ের কাজ সময়ে করে নিতে হয়, না হলে সেটার জন্য অনেক বড় মাসুল দিতে হয়। আমাকেও মনে হয় তাই দিতে হচ্ছে। বলতে গেলে না অনেক কিছুই বলা হয়ে যায়। এই আপুটা হচ্ছে আমার ক্রেজি ফ্যান। মানে আমাকে প্রচুর পছন্দ করে, প্রচুর ভালোবাসে। এই অবস্থাটা আমাকেই ঠিক করতে হবে, আমাকে কঠোর পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে, না হলে হবে না। কমেন্টসটা পড়ে আমার কাছে এত ভালো লেগেছে জানো না, মানে মনটাই ভরে গিয়েছে। ওরা আমার থেকে অনেক বেশি অভিজ্ঞ, ওরা আমার থেকে জীবনে অনেক বেশি কষ্ট পেয়েছে। টাকার চাইতে জীবনের মূল্য অনেক বেশি, সেটা আমি সেদিন বুঝতে পেরেছিলাম। আবার মনের ভিতরে সাহসও হচ্ছিল, না কিছু হবে না, আমার খাই কে তো বেশি দেশকরা কী আছে। আমার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট ছিল বাবুর আব্বু রাজি ছিল, উনি ওকে ছিল। আল্লাহ পাক কতটুকু ওর প্রতি রহমত করে, কতটুকু ও সব কিছু সামলাতে পারে সেটার উপর নির্ভর করতেছে। আসসালামু আলাইকুম। আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশ এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। হঠাৎ করে ফ্রেঞ্চ ফ্রাই খেতে খুব ইচ্ছা করলো। তো বাসায় 1 কেজি মতো আলু ছিল, সবগুলো আলু দিয়েই ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে নিচ্ছি। একটু কষ্ট হয় কিন্তু ক্রেভিংস বাড়লে সেটা তো বানিয়ে খেতেই হবে। তো আমার খুব খেতে ইচ্ছা করছিল তাই বানিয়ে খাচ্ছি। ক্রেভিংসটা উঠেছিল সিনেমা হলে মুভি দিতে গিয়ে, তখন দেখলাম যে অনেকে খাচ্ছে, তো ওই দেখার পরেই মানে আমার খেতে খুব ইচ্ছা করেছিল। পরে ভাবলাম যে 100 টাকা দিয়ে কিনে খেয়ে কী লাভ, যদিও আমার কাছে টাকা নেই, তারপর ওইটুকু দিয়ে তো আর সবার পেট ভরবে না, এর থেকে বাসায় বানিয়ে খাই। তাছাড়া এতগুলো টাকা দিয়ে এগুলো কেনার থেকে বাসায় বানিয়ে খাওয়া অনেক ভালো, অনেক বেশি খাওয়া যাবে। তাই বানাচ্ছি। বাচ্চারা তো অনেক খুশি, ওরা ফ্রেঞ্চ ফ্রাই খাবে। কবে যে ওরা খেয়েছিল ওদেরও মনে নেই। এতটা ইচ্ছারি করে ফেলে দিয়ে কাটেনি, সবগুলোই কেটে নিয়েছি। এগুলোকে আগে একটু লবণ পানি দিয়ে হালকা সিদ্ধ করে নিয়েছি। এই ধরো মিনিট খানেক একটু সিদ্ধ করে নিব। যখন এগুলোর বলক উঠবে, উতরাবে বা একটু বলকের মতো সাদা সাদা ফেনা হবে, তখন এগুলো নামিয়ে নিলেই হবে। সিদ্ধ করা যাবে না, হালকা জাস্ট ভাপ দিয়ে নিলেই হবে। তারপরে নামানোর সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে, যাতে এগুলো সিদ্ধ না হয়ে যায়। এরপরে এগুলোকে শুকাতে হবে ফ্যানের নিচে। তো আমি বিছানার চাদর বিছিয়ে দিয়েছি, বিছানার চাদরের উপরে এগুলো বিছিয়ে দিয়েছি। এভাবে করে শুকিয়ে নিয়েছি। তোমরা তোমাদের খুশি মতো যেভাবে পারো সেভাবে শুকিয়ে নিবা। আচ্ছা, আমি তোমাদেরকে রান্নার রেসিপি বলতেছি কেন? তোমরা তো সবাই কম বেশি জানো ফ্রেঞ্চ ফ্রাই কীভাবে বানাতে হবে, এটা তো রান্নার চ্যানেল না। বলতে গেলে না অনেক কিছু বলা হয়ে যায়। আসলে আমার চ্যানেলে আমি কখনো ফ্রেঞ্চ ফ্রাই ভিডিও দিইনি, এই প্রথম দিলাম। বাসা বসে অনেকবার বানিয়ে খেয়েছি কিন্তু কখনো ভিডিও শুট করা হয়নি। আর খেয়েছিলামও কয়েকবার, এই 3-4বার হবে বানিয়ে খেয়েছিলাম, এর বেশি তো বানাইনি। আলুগুলোকে একটু মুচমুচে করে ভাজার জন্যই এই প্রসেসগুলো করা হয়। এগুলো না করলে আলুগুলো নিতে যায়, মুচমুচে হয় না, ক্রিস্পি হয় না। গত ব্লগে ভিডিওটা দেওয়ার পরে সবাই আমাকে অনেকবার উৎসাহিত করেছে, আমাকে অনেক বলেছো যে কোনো সমস্যা হবে না আপু, ভয় পেও না, সব কিছু ঠিক হয়ে যাবে। এর মধ্যে একজন আপুর নাম না বললেই নয়, তার নাম হচ্ছে খাদিজা আক্তার মুক্তা। এই আপুটা হচ্ছে আমার ক্রেজি ফ্যান। মানে আমাকে প্রচুর পছন্দ করে, প্রচুর ভালোবাসে। আমি যখনই ভিডিও আপলোড করি সে না হয় কমসে কম হলেও 4-5টা কমেন্টস করে। মানে সে কমেন্টস করবেই। তো গত ব্লগে সে কমেন্টস করেছিল, সে আবার সবার আগে প্রথমেই কমেন্টস করে। তোমরাও অনেকে আবার মাইন্ড করো না, আমার কিন্তু আরও অনেকে পাগলা কেজি ফ্যান আছে, ওরাও আমাকে কমেন্টস করে কিন্তু অনেক সময় সময়কে অনেক করতে পারে না। আমিও তো বুঝি বাচ্চাদের নিয়ে সংসার সামলাতে হয়, অনেক বেশি কষ্ট করতে হয়। তো দেখা গেল যে একটা কমেন্টস করে ওদের অনেক কষ্টকর হয়ে যায়, আবার এতগুলো কমেন্টস করবে সেটা তো আরও কষ্টের ব্যাপার। আর তাছাড়া আমি কন্টিনিউ ভিডিও আপলোড করি না, যার কারণে অনেকে রাগ করে, কমেন্টসও করে না। তো এরকম অনেকেই আছে। মানে ভিডিও শ্যুট করতে করতে এতগুলো ভিডিও, এতগুলো ব্লগ মোবাইলে জমা হয়ে গেছে যে ওগুলোকে সাজিয়ে সাজিয়ে এডিট করা আমার জন্য অনেক কষ্টকর হয়ে যায়। আর তাছাড়া তোমাদেরকে আমি বলেছিলাম যে এডিট করতে গেলে আমার ঘুম আসে, আসলে আমার প্রচুর ঘুম আসে। আমি মনে করি এডিট করার সময় ঘুমাই, এছাড়া তো ঘুমাই, তো আমার একটু একটু করে ঘুমানো হয় আর কি। যার কারণে আমার চ্যানেলের কাজও সেভাবে করে করা হয় না। আমি যদি ওই সময় ওই মুহূর্তে আমি যদি না ঘুমাই না, তাহলে ভিডিওটি করতে গেলে ভুল হয়ে যাবে, দেখা গেলো যে অনেকগুলো মুছে ফেলবো, মানে কী করেছি না করছি এটাই আমার খেয়াল থাকবে না ঘুমের মধ্যে। এই কারণে আমি তখন ভিডিও এডিট করি না, ঘুমিয়ে যাই। ঘুম থেকে উঠে আবার ভিডিও এডিট করি, এই কারণে আমার দেরি হয়ে যায়। আমি ঠিক করেছি একসঙ্গে 2টা ভিডিও এডিট করে ফেলবো, দরকার হলে গ্যাপ দিলাম। কারণ 2টা ভিডিও এডিট করে ফেললে না কন্টিনিউ ভিডিও আপলোড করা হবে, তখন আর গ্যাপ হবে না। মূলত ভিডিও এডিট করার কারণেই আমার গ্যাপটা যায়। যদি আমার কাছে ভিডিও তৈরি করা থাকতো তাহলে আমার গ্যাপ যেত না, আমি প্রতিদিন ভয়েস দিতে পারতাম, কোনো সমস্যা হতো না। আর প্রতিদিন ভয়েস দিলে ভিডিও আপলোডও করা হয়ে যেত। আমার ওই একটাই সমস্যা, ভিডিও এডিটের সমস্যা, আর কোনো কিছু সমস্যা নেই। ভয়েস দিতে গেলে এত বেশি সমস্যা হয় না, ভিডিও এডিট করতে গেলে আমার যাতে সমস্যা হয়। দেখি কি করা যায়, যাই হোক আমাকে চ্যানেলে ভালোভাবে কাজ করতেই হবে। আমার চ্যানেলের অবস্থা খারাপ হয়ে গেছে, সব জায়গায় ডাউন দেখা যাচ্ছে, কোনো জায়গায় কিন্তু আপ দেওয়া নাই বা সবুজ কালারও দেওয়া নাই, এমন একটা অবস্থা হয়ে গেছে, বুঝছো।
এই অবস্থাটা আমাকেই ঠিক করতে হবে, আমাকে কঠোর পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে, না হলে হবে না। তাছাড়া আমাকে তো জীবনে কিছু করতে হবে, বাচ্চাদের জন্য হলেও আমাকে কিছু করতে হবে। বাবুর আবুর যে ইনকাম, সেই ইনকাম দিয়ে আমাদের কিচ্ছু হয় না, বিশ্বাস করো আপুরা, কোনো কিছুই হয় না। আমরা কষ্ট করে কোনো রকমে খেয়ে পরে বেঁচে আসি, আলহামদুলিল্লাহ ভালো আছে, আল্লাহ ভালো রাখছে। কিন্তু বাচ্চারা বড় হয়ে গেলে তখন তো আরও বেশি কষ্ট হবে, তখন তো খরচটা অনেক বেড়ে যাবে, তখন কীভাবে কী করব। এখন যদি কিছু একটা করতে না পারি বা একটা পয়সা যদি দাঁড় করাতে না পারি, তাহলে তো পরবর্তীতে সেটাও পারবো না, তখন বয়স হয়ে যাবে, তখন আসলে সেভাবে করে কাজও করতে ইচ্ছা করবে না। তাছাড়া বাচ্চারা বড় হয়ে গেলে তখন আর মারা চাইলে অনেক কিছু করতে পারে না। অনেকেই বলে যে বাচ্চারা বড় হলে করবে, তখন আসলে আরও বেশি করা যায় না, বয়সের চাপে অনেক কিছুই করা যায় না। তাছাড়া সব ধরনের কাজ তখন শরীরে মানায়ও না। ওহো, তোমাদেরকে তো সে আপুর কথা বলাই হলো না। তো খাদিজা আপুর একটা কমেন্ট ছিল, আমার আম্মাও তোমার ভিডিও দেখে, আমার আম্মু বলে ওকে টেনশন করতে না বলো, ওর জন্য আমরা সবাই দোয়া করতেছি, ইনশাল্লাহ ও এবং ওর বাচ্চারা ভালো থাকবে। তো এই কমেন্টসটা পরে আমার কাছে এত ভালো লেগেছে জানো না, মানে মনটাই ভরে গিয়েছে। আমি জানি আমার ভিডিও অনেকেই দেখে, কমেন্টস করে, কিন্তু আন্টিরা যে আমার ভিডিও দেখে, অনেক আন্টিরা যে আমাকে পছন্দ করে তা তো আমি জানি না, এই প্রথম জানলাম। তো এটা পরে আমার কাছে অনেক ভালো লেগেছে। যেসব আন্টিরা আমার ভিডিও দেখে ওদেরকে আমি অনেক অনেক বেশি ভালোবাসা জানাই। ওরা আমার থেকে অনেক বেশি অভিজ্ঞ, ওরা আমার থেকে জীবনে অনেক বেশি কষ্ট পেয়েছে। এত কষ্ট পেয়ে ওরা এখনও সামনের দিকে এগিয়ে যাচ্ছে, বা ওরা এখনও সংসার করতেছে। ওদের কাছে তো আমার কষ্টগুলো কিছুই না। ওরা যে আমার কষ্টটা ফিল করে, বুঝে, এটাই তো আমার জন্য অনেক বড় কিছু। আমি অনেক খুশি হয়েছি যে সকল আন্টিরা আমার জন্য দোয়া করে। ইনশাল্লাহ আল্লাহ পাক চাইলে আমার কোনো কিছু হবে না, আমি সুস্থভাবে আমার বাচ্চাদেরকে মানুষ করতে পারবো। আসলে হাজব্যান্ড এত বেশি নেগেটিভ কথা বলে, এত বেশি চিল্লাচিল্লি করে যে কি বলবো, কোথায় কোথায় বাবা শুধু আমাকে খোটা, আমাকে ভয় দেখায়। তো এই কারণে না অনেক সময় একটা ভয় ঢুকে যায়, বা অনেক সময় ভয় লেগেও যায়। যদিও তার কথা আমি পাতা দেই না, এক কান্দে ঢুকে এক কান্দে বেঁকে ফেলি, তারপরও সে অনেক কথা বলে। তো কিছু কথা তো ইফেক্ট ফেলেই, তাই না? আমাকে এখন ক্যালসিয়াম আর আয়রন ওষুধ খাওয়া লাগবে। বাবাকে বলেছি, কিন্তু উনি আনতেছে না, উনি বলতেছে ওগুলো খাওয়া লাগবে না। এটা কোনো কথা হইলো বলো? ক্যালসিয়াম আর আয়রন ওষুধটা খাওয়া আমার জন্য অনেক বেশি জরুরি। গতবারে তো এগুলো খেয়েই আমি অনেক সুস্থ ছিলাম, জানি না এবারে কী হবে। অনেকে বলেছে আনতে, এখন উনি আনে কিনা সেটাই দেখতে হবে। ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আমি এখানে বিট লবণ আর চাট মশলা দিয়ে মিক্স করে নিয়েছি। ওই কথাটা বলতে মনে ছিল না। সাওদা শুধু সস খাচ্ছে, ও কিন্তু আলু খাচ্ছে না। ও আলু নিয়ে, বাবা শুধু সসে মাখায় আর সসটা খায়। সস আসলে বেশি নেই, সেই যে বোতলটা কিনেছিলাম না, সেটা প্রায় শেষ হয়ে গিয়েছে, আবার কিনতে হবে। সাওদার কপালের কী অবস্থা! ওকে এই ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছে, তারপরে 4-5 দিন পরে সেই ব্যান্ডেজটা খুলে আবার একটা ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছে, এরপরে আবার সুতা খুলে দিয়েছে। তো মনে করো যে অনেক কষ্ট হয়েছে ওর উপর দিয়ে। শিশু হাসপাতালে আর যাওয়া হয়নি, বাবার বউ ওই মহল্লার ডাক্তারের কাছেই খুলিয়ে নিয়েছে। উনি বলতেছে ওখানে অনেক খরচ, ওখানে যাওয়া কি দরকার, তুমি ওকে নিয়ে এখানেই আসতা। তখন কি আর মাথায় এত কিছু ছিল যে ওখানে যাওয়া লাগবে, এখানে যাওয়া লাগবে? তখন তো টেনশনে মাথা পুরা কাজ করতেছিল না। ওর ব্লিডিং বন্ধ হবে কীভাবে, কীভাবে কী ব্যবস্থা হবে, সেটা ভেবেই তো কুল পাচ্ছিলাম না। অন্য কোনো কিছু চিন্তা করার কথা তো মাথায় আসেনি। তাছাড়া সনি হলের অপোজিটে বড় ফার্মেসি ছিল, বিশাল বড় ফার্মেসি। ওই ফার্মেসিতেই ওরা সেলাই করলো না, আর এখানে মহল্লায় ছোটোখাটো ফার্মেসি, ওরা কি সেলাই করবে? ডাক্তাররা কি সেলাই করবে? সব ডাক্তাররা তো সেলাই করে না। যাই হোক, শিশু হাসপাতালে গিয়ে ভালোই হয়েছে, ইমিডিয়েটলি একটা ব্যবস্থা নেওয়া গেছে। অন্য জায়গায় গেলে তো সেটাও করা যেত না। আর তাছাড়া সময়ও লেগে যেত অনেক। টাকার চাইতে জীবনের মূল্য অনেক বেশি, সেটা আমি সেদিন বুঝতে পেরেছিলাম। এরকম সিচুয়েশনে কখনো তো পড়িনি। আল্লাহর রহমতে একটা লোক সাহায্য করেছিল, না হলে যে কী হতো আল্লাহই জানে। আপুরা তোমরা কি লাইক করেছো, নাকি এখনও চুপটি করে বসে আছো লাইক করনি? প্লিজ আপুরা লাইক করে দিও। লাইক করে দিলে কাজ করার সময় অনেক গুণ বেড়ে যায়। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে একটা কমেন্টস করে দিও, তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে। তাই অবশ্যই 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 কমেন্টস করবে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। কবে যে আমার 3000 সাবস্ক্রাইবার হবে, এই যে 926-এ পড়ে আসে, সেটাই এখনও আসে, 26 থেকে 25 হয়ে গিয়েছে। তো আগে সাবস্ক্রাইব বাড়ছিল, এখন বাড়তেছে না, এখন আবার মানে থেমে গেছে, বাড়েও না কমেও না, একটা কমে গিয়েছে আর কি। কন্টিনিউ ভিডিও আপলোড করলে অনেক সুবিধা, সাবস্ক্রাইবারও বাড়ে, ভিউসও বাড়ে, ওয়াচ টাইমও বাড়ে। বাট আমার কিছুই হচ্ছে না, সব থেমে আছে। যাই হোক, আল্লাহ পাক চাইলে সব কিছুই হবে ইনশাল্লাহ। আল্লাহ পাকের উপর আমার সম্পূর্ণ ভরসা আছে, উনি নিশ্চয়ই সব কিছু ঠিক করে দিবেন। আচ্ছা বলো তো, আমি এখন কি রান্না করতেছি? আমি এখন ভুড়ি রান্না করতেছি। তোমাদেরকে বলেছিলাম না, ওই যে সেই মহিলাটা আমাকে ভুড়িগুলো সুন্দর করে বেছে কেটে সিদ্ধ করে দিয়েছে, শুধু ধোয়া বাকি আছে। তো আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, ভুড়িগুলোকে একদম ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন রান্না করে নিব। এই ভুড়িগুলো রান্না করতেই আমার 1 মাস সময় লেগে গিয়েছে। 1 মাস আগে এনেছিলাম, কিন্তু আজকে কালকে পরশু মানে এভাবে করতে করতে 1 মাস সময় লেগে গেল ভুড়ি রান্না করতে। ভুড়ি একটু সময় নিয়ে রান্না করতে হয়, একটু যত্ন দিয়ে রান্না করতে হয়, বেশি মশলা দিয়ে রান্না করতে হয়। তো অনেক সময় সময় থাকে না, আবার অনেক সময় মশলা থাকে না। তো সব কিছু যোগান দিয়ে রান্না করতে দেরি হয়ে গেল।
সায়রাকে নিয়ে অনেক টেনশনে আছে আমি, কী যে করবো ওকে নিয়ে। আমি যে কত বড় একটা ভুল করেছিলাম ওকে ঠিক সময় মতো স্কুলে ভর্তি না করিয়ে। যদি আমি স্কুলে ভর্তি করতাম তাহলে আর কিছু না হোক অন্তত ওকে কিছু হলে শেখাতে পারতাম বা ওর পড়াটার অগ্রগতি হতো, ওর একটু আগ্রহ বাড়তো। কিন্তু আমার এই ভুলের কারণে ওর কিছুই হলো না। সব বাচ্চারা একরকম না, সবাই তো আর জায়নার মতন হবে না। আমি ভেবেছিলাম জায়নার মতন ও সব কিছু কভার করে ফেলবে, কিন্তু সেটা আর হলো না। জায়নার মতো পড়াশোনার আগ্রহ ওর নেই। এই কারণেই বলে সময়ের কাজ সময়ে করে নিতে হয়, না হলে সেটার জন্য অনেক বড় মাসুল দিতে হয়। আমাকেও মনে হয় তাই দিতে হচ্ছে। আসলে পরিস্থিতি সেরকম ছিল না। গত বছরের আগের বছরের অক্টোবর মাসে জুদানা হয়, যখন জায়ানকে স্কুলে ভর্তি করে তখন জুদানা 2 মাস, মানে 2 মাসের থেকে একটু বেশি হবে। ওই সময় ওই মুহূর্তে ওকে নিয়ে স্কুলে যাওয়া সম্ভব হয়নি, কারণ ও অনেক ছোট। তার মধ্যে আবার আমার সিজার করা, আমারও অনেক কষ্ট হচ্ছিল। সিজার থেকে তো সম্পূর্ণভাবে সুস্থ হইনি আমি। ওই সময় সারাকে ভর্তি করালেই বাকি, ওকে কে নিয়ে যাবে, ওকে কে নিয়ে আসবে। বাবুরাবু যে এরকম সাপোর্ট করবে তা তো জানতাম না। বাবুরাবু এবারে যে সাপোর্ট করেছে তখন ওই সাপোর্টটা উনি করতে চায়নি। আমার মনে আছে আমি জায়ানকে নিজে নিয়ে স্কুলে গিয়েছি, বাবুরাবু সহজে স্কুলে যায়নি। আর তাছাড়া স্কুলের সময়টা একটু পরে ছিল। কিন্ডারগার্টেন স্কুলের সময়টা একটু পরে, মনে করো যে 7টা বাজে তো ক্লাস হয় না, ওখানে 8টা, 8:30, 9টা এইভাবে ক্লাস হয়। তো ওই সময় তো বাবুরাবু গিয়ে দিয়ে আসলেও আনা সম্ভব না। আবার ওই সময় তো জায়ানকে নিয়ে স্কুলে যাওয়া লাগবে। ছোটো বাচ্চা ঘরে রেখে বাবাদেরকে নিয়ে কীভাবে কী করতাম আমি। জায়ানের 12:30টায় ক্লাস, আর ওর 8টা কিংবা 8:30টায় ক্লাস। ওর ছুটি হবে 10:30 বা 11টা বাজে, এই টাইমে ছুটি হবে। তো ওই টাইমে ওকে নিয়ে বাসায় দিয়ে আসা, আবার জায়ানকে নিয়ে যাওয়া, এটা তো আসলে সহজ কথা না। আমি সিজারের রোগী। তো সব কিছু মিলিয়ে না আমি আর ওকে ভর্তি করাইনি। ওটা ঠিক আছে ভর্তি করাইনি, কিন্তু 6 মাস পরে ওকে আমার ভর্তি করানো দরকার ছিল। কারণ 6 মাস পরে আমি একটু সুস্থ হয়েছিলাম, আর 6 মাস পরে চুদনে একটু বড় হয়ে গিয়েছিল। বাবার বউ বলেছিল যে ওকে ভর্তি করিয়ে দিই, কিন্তু আমি না রাজি হইনি, বা আমার পক্ষ থেকে উনি সেরকম সায় পায়নি। এই কারণে উনিও না ট্রাই করেনি। উনি যদি একটু ট্রাই করতো বা একটু জোর করতো তাহলেই হতো। আমি আসলে জায়ানকে নিয়ে খুব টেনশনে ছিলাম, কারণ জায়ান প্রথম ক্লাস 1-এ ভর্তি হয়েছে। ও তো স্কুলটা সেভাবে পড়ে নেই। তো ক্লাস 1-এ পড়াগুলো বুঝতে ওর অনেক কষ্ট হচ্ছিল, পরীক্ষাগুলো দিতে ওর অনেক কষ্ট হচ্ছিল। ক্লাসে লেখাগুলো সে খাতা সম্পূর্ণ লিখাতে পারতো না। ওর দিকে একটু বেশি করে সময় দিতে হচ্ছিল। এই কারণে না আমি ওকে নিয়ে খুব টেনশনে ছিলাম। আমি ভেবেছিলাম যে এই বছরটা আমি ওকে ভালোভাবে পড়াই, ওর দিকে খেয়াল রাখি। ও যখন একটু ভালোভাবে বুঝে যাবে, ও যখন একটু সব কিছু লিখতে পারবে, বুঝতে পারবে, তখন আমি সেরার দিকে বেশি করে সময় দিতে পারবো বা ওকে আমি ভালোভাবে পড়াতে পারবো। আমি এটা ভেবেছিলাম। কিন্তু এটা আমার ভুল ধারণা ছিল। কারণ ও তো জায়ানের মতো না, ওর ব্রেন তো জায়ানের মতো না। এটা আমার ভুল ধারণা ছিল। আমি ভেবেছিলাম যে জায়ানের মতো ওর ব্রেন হবে, ও সব কিছু পড়তে পারবে, সব কিছু ও বুঝে নিতে পারবে, বাট সে সেটা পারেনি। তারপরও আমি যদি ওকে ভর্তি করাতাম, ওকে যদি আমি নাও পড়াতে পারতাম, তাও কিন্তু ওর পড়াশোনা কিছুটা হলে হতো। ও কিন্তু কিছুটা হলে বুঝতে পারতো ক্লাসের পড়াগুলো, এবং খাতায় লেখাগুলো লিখে আনতে পারতো। তাছাড়া কিন্ডারগার্টেনের পড়াগুলো তো একটু সহজ হয়, বাচ্চারা সহজে সব কিছু বুঝতে পারে, খাতা সব কিছু লিখে আনতে পারে। ম্যাডামরা একটু মনোযোগ সহকারে কেয়ার করে। তো সেটা তো আর এই স্কুলে করবে না যেটা ওই স্কুলে করে। আমার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট ছিল বাবুরাবু রাজি ছিল, উনি ওকে ছিল, উনি বলেছিল যে ভর্তি করাবে। তো সেটাই আমার জন্য বড় প্লাস পয়েন্ট ছিল। আমি যদি সেটা করতাম না তাহলে অনেক বেশি ভালো হতো আমার মেয়ের জন্য, যেটা আমি করিনি। তবে এটাও ঠিক, ওকে স্কুলে ভর্তি করে দিলেও আমাকে কিন্তু একটু হলে পড়াতে হতো। আর একটু পড়াতে গেলেই জায়ানের পড়ার সমস্যা হতো, জায়ানকে আমি ঠিকভাবে পড়াতে পারতাম না। তো এই দিক দিয়ে আবার জায়ানের ক্ষতি হয়ে যেত। তো সব দিক দিয়ে মিলিয়ে হয়তো এটা ভালোই হয়েছে, অ্যাটলিস্ট জায়ানের পড়াশোনা তো ঠিকভাবে এগিয়েছে, নাহলে তো কারোটাই হতো না। ভুঁড়িটা একদম মুচমুচে করে ভেজে নিয়েছি, একদম ঝোল শুকিয়ে নিয়েছি। জানো না ভুঁড়িটা খেতে এত মজা হয়েছে যে কী বলবো। এটা খাওয়ার পরে মনেই হয়নি যে এটা বহু বছর আগের ভুঁড়ি। মানে এটা খেয়ে এত বেশি ভালো লেগেছিল আমার, মানে এখনও স্বাদটা মুখে লেগে আছে। দেখো খাবারটা দেখে আমার এখন আবার খেতে ইচ্ছে করতেছে। ভুঁড়িটা রান্নার পরপরই আমি গরম ভাত দিয়ে খাওয়া শুরু করে দিয়েছিলাম। বাচ্চাদের কিন্তু খাওয়াইনি। আমার এত বেশি ক্ষুধা লেগেছিল আর এত বেশি ক্রেভিং হয়েছিল যে আমি আগেই খেয়ে নিয়েছিলাম। তো ওই সময় বাবরাবু চলে এসেছিল। আসার পরে তো দেখতেছে যে আমি ভুঁড়ি দিয়ে ভাত খাচ্ছি। উনি আবার না করছিল এগুলো রান্না করতে, বলতেছে এগুলো ভালো হবে না, এগুলো রান্না করো না, এগুলো নষ্ট, এগুলো খেলে পেট খারাপ হবে। তখন আমি বললাম তুমি খেও না, আমি খাবো। তো আমার খাওয়া দেখে ওনারও লোভ লেগে গিয়েছিল, উনি হাত দিয়ে খেয়ে দেখলো। পরে দেখলো যে ঠিক আছে, স্বাদ আছে অনেক। তখন আবার উনি আমাকে বলতেছে যে আমাকে তাড়াতাড়ি করে ভাত দাও, আমার খুব ক্ষুধা লেগেছে, আমি দুপুরবেলা কম ভাত খেয়েছি। তো ওনাকে বেশি করে ভাত দিলাম। তো উনি বেশি করে ভাত দিয়ে ভুঁড়ি দিয়ে মজা করে খেলো। আসলে মনের ভিতরে একটা ভয়ও ছিল, এতদিন আগের ভুঁড়ি খাওয়া ঠিক হবে কি না, এই কারণে খাওয়াও হচ্ছিল না। আবার মনের ভিতরে সাহসও হচ্ছিল না কিছু হবে না, আমার খাই কে তো বেশি টেনশন কী আছে। যদি এগুলো খারাপই হতো তাহলে এতদিন আমার কাছে থাকতো না, হয়তো বা আল্লাহ বা কোনো না কোনো উপায়ে এগুলো অন্য কোনো জায়গায় ট্রান্সফার করতো, বা এগুলো আমার কাছে থাকতো না। তো এইসব চিন্তা ভাবনা করেই না আমি আল্লাহ প্রতি ভরসা রেখে খেয়েছিলাম। তো খাওয়ার পর কোনো সমস্যা হয়নি, আলহামদুলিল্লাহ, পেটও খারাপ হয়নি, সব কিছু ওকে ছিল। বাবুরাবু চিলাচিলিতে আমার খাওয়ার মাঝখানে বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছিলাম। উনি আবার বলতেছে তুমিও খাও, বাচ্চাদেরকে খাও, তুমি খাচ্ছ বাচ্চারা না খেয়ে আসে, এটা কেমন দেখায়। তো বাচ্চারা ফার্স্টে খেতে চায়নি, পরে খেয়ে একটু মজা পেলো, তারপরে খেলো।
সায়রা তো একটু খেয়েই পাগল হয়ে গিয়েছে। ও তো খাওয়ার জন্য অনেক পাগল ছিল, বাট জায়ানি ঠিকভাবে চাবাতে পারছিল না। ওর যে সমস্যা, ও তো মাংস খেতে পারে না, তো এটা তো আরও খেতে পারবে না। সাউদা দু এক নেলা খাওয়ার পরে আর খেতে চাচ্ছিল না। তারপর ওকে ডাল দিয়ে কোনো রকমে খাইয়ে দিলাম। কিছু ভুড়ি আমি আবার আমার জন্য আলাদা করে রেখে দিয়েছিলাম, সকালবেলা ভাত দিয়ে খাবো। সকালবেলা ভাত দিয়ে খেয়েছিলাম, কিন্তু তখন অত বেশি মজা লাগেনি। এখন যেরকম মজা লেগেছিল না, তখন আর সেরকম মজা লাগেনি। যাই হোক, আমি ঠিক করেছি সায়রাকে চাপ দিব না, ওকে আমি আমার মতো করে শেখাবো। ক্লাসে পড়াগুলোই শেখাবো, একটু বুঝে শুনে ভালোভাবে শেখাবো, যাতে করে ও অক্ষরগুলো ভালোভাবে চিনতে পারে এবং অক্ষরগুলো সে মনে রাখতে পারে। আমি শুনেছিলাম এই স্কুল থেকে নাকি টিসি দেয় না, খুব বেশি খারাপ করলেও টিসি দেয় না, একই ক্লাসে আবার রেখে দেয়। যদি সেরকম হয় তাহলে আমি ওকে একই ক্লাসে আবার রাখবো, ওকে আবার ক্লাস 1-এ পড়াবো। কিছু তো করার নেই, ও যদি এই বছরটা ভালোভাবে রিকভারি করতে না পারে, ভালোভাবে শিখতে না পারে, তাহলে ক্লাস 2-এর পর কীভাবে পড়বে? ক্লাস 2-এ তো অনেক পড়া, আমি তো যাইকে পড়াচ্ছি আমি বুঝতে পারতেছি। ক্লাস 1-এর পরে তো সে পড়তে পারতেছে না, ক্লাস 2-এর পরে সে আরও পড়তে পারবে না। আর পাশ করলে না 2-তে উঠবে, সে পাশ না করে সে কীভাবে 2-তে উঠবে? সে তো পাশই করবে না। তারপরও আমি আমার সর্বশক্তি চেষ্টা করব, দেখি ওকে ভালোভাবে সব কিছু শেখাতে পারি কিনা। যদিও আমার শরীর খারাপ, শরীর ঠিক থাকে না, মানে মাঝে মাঝে অসুস্থ হয়ে যাই, তারপরেও কিছু করার নেই, ওকে পড়াতে হবে। আমি ছাড়া তো আর কেউ নেই ওকে পড়ানোর। তবে আমার ইচ্ছা আছে ওকে ক্লাস 2-তে দেওয়ার, ওর যাতে গ্যাপ না পড়ে সেটাই আমি চাই। এখন দেখা যাক ও কতটুকু নিতে পারে, আল্লাহ পাক কতটুকু ওর প্রতি রহমত করে, কতটুকু ও সব কিছু সামলাতে পারে, সেটার উপর নির্ভর করতেছে। আজ এটুকুই, আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।